রাসায়নিক পরিবর্তন আমরা যেখানে পিএইচ রিলেটেড অনেকগুলো কাজে আছি এবং প্রায় তার শেষ দিকে আছি পিএইচের থিওরিটিক্যাল পার্টেরও বা শেষের দিকে আছি এটা বলতে পারো। তো সেখানে আমরা আজকে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ যে সমীকরণ আছে সেটা নিয়ে কাজ করব এবং তার একটা বা দুটো ম্যাথ দেখব এবং ম্যাথ রিলেটেড আরও প্রবলেম আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তো সেখানে দেখো আমরা প্রথমে দুটি সূত্র লিখে রাখছি, বাট এই দুটো সূত্র আমরা প্রমাণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। যেখানে প্রথমে দেখতে পাচ্ছ যে আমি লিখে রাখছি যে পিএস ইকুয়াল পিকেএ প্লাস হচ্ছে যে লগ অফ লবণ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এটা হচ্ছে যে এই অম্লীয় দ্রবণের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে যখন আমাকে একটা দ্রবণে যখন আমি দেখবো যে অম্লীয় দ্রবণ তৈরি হয়েছে বা এটা অম্লীয় দ্রবণ, সেই ক্ষেত্রে আমি এটার পিএইচ নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। আর যখন আমি কোনো ক্ষারীয় দ্রবণ দেখব তখন তার পিএইচ নির্ণয়ের সূত্র কি, যে পিএইচ ইকুয়াল হচ্ছে যে আমাদের 14, মানে 14 থেকে তুমি জাস্ট অম্লীয় ক্ষারের যে ইয়েটা পাবা, পিএইচটা পাবা, সেটাকে বাদ দিবা। এই যে পি কে ভি, এখানে দেখো এ লিখছি, এখানে ভি লিখছি, ভি বলতে বেস বোঝাচ্ছি, অর্থাৎ এটাকে বলতে বোঝা আসলে হ্যাসেলবার্গের সমীকরণের যে ধ্রুবক সেটা, অর্থাৎ পি কে ভি বা পি কে এ। ক্ষারের ক্ষেত্রে পি কে ভি আর অ্যাসিডের ক্ষেত্রে পি কে এ। অর্থাৎ এই পুরো এই অংশটা হচ্ছে যে আমাদের ক্ষারের পিএইচ, ক্ষারের হচ্ছে পিওএস। আমি 14 থেকে যদি পিওএসটা বাদ দিই তাহলে আলটিমেটলি আমি বলতে পারতেছি মানে 14, আর বাকিটা আসলে আলটিমেটলি পিওএসেরই সূত্র। ঠিক আছে, তো আমরা আরও এগুলো ভালো করে দেখব যখন আমরা প্রমাণ দেখব। এখন জাস্ট মানে মূল সূত্র আগে একটু লিখে রাখছি, বাট এগুলো কীভাবে আসছে সেটা দেখার পরে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে আসি অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে মৃদু অ্যাসিডের সাম্যাবস্থা। অবশ্যই মৃদু অ্যাসিডই হতে হবে এবং আমার হচ্ছে যে ওই অ্যাসিডের সমন্বয়ে ওই অ্যাসিড প্লাস হচ্ছে যে আমার বাফার অম্লীয় দ্রবণ কখন হবে, যখন ওই মৃদু অ্যাসিড প্লাস ওই মৃদু অ্যাসিড এর সাথে যখন আমি কোনো শক্তিশালী ক্ষারক যোগ করবো, এই সমন্বয়ে যে লবণটা, ওই লবণ আর এই মৃদু অ্যাসিডের যে দ্রবণটা সেটাই আসলে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। ক্ষারের ক্ষেত্রে একই রকম কথা। যেমন আমি যদি একটা মৃদু অ্যাসিড নিই, যে ইথানোয়িক অ্যাসিড, এটাকে আমি ভাঙলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সাইড পাই। সেই ক্ষেত্রে আমার যে মৃদু অ্যাসিডটা ছিল এটা তো অবশ্যই থাকবে। এই মৃদু অ্যাসিডের সাথে আমি যদি একটা শক্তিশালী ক্ষারক যোগ করি তাহলে দেখো একটা লবণ তৈরি হয়েছে। এই লবণের দ্রবণ, অর্থাৎ এই লবণটা আর এই যে নিজে যে অ্যাসিডটা, এই অ্যাসিড এবং এই লবণের সমন্বয়ে যে আমার হচ্ছে যে দ্রবণটা, সেটাই আসলে প্রকৃতপক্ষে হচ্ছে তোমার কি বলে এটাকে, যে প্রকৃতপক্ষে তোমার হচ্ছে যে অম্লীয় বাফার দ্রবণ। তো আমরা হচ্ছে যে অম্লীয় বাফার দ্রবণের এটাকে কী বলে সাম্যদ্রব্যক নির্ণয়ের সূত্র থেকে শিখেছি। সেখানে আমরা দেখিয়েছি যে যদি আমি এই বিক্রিয়া অনুসারে বলি, যে সেই ক্ষেত্রে হচ্ছে যে রাইট সাইড হচ্ছে উপরে এবং লেফট সাইড হচ্ছে নিচে। রাইট সাইড আমার ছিল নেগেটিভ এবং পজিটিভ, তার মানে এই দুটো অংশের ঘনমাত্রার গুণফল আকারে আছে, এবং আমার লেফট সাইডে ছিল ইথানোয়িক অ্যাসিড, সেটাকে আমি ঘনমাত্রা আকারে নিচে লিখেছি। এখন এখান থেকে আমি যদি হাইড্রোজেনের ঘনমাত্রা, এই যে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে চাই, সেই ক্ষেত্রে সমীকরণটা আমার এরকম দাঁড়াচ্ছে যে কে এ এবং হচ্ছে এটা গুণ আকারে আছে এবং এটা নিচে চলে গেছে। ওকে, তো এই যে এটার ঘনমাত্রা, আমার যে নেগেটিভ ইথানোয়িক অ্যাসিডের নেগেটিভ যে অংশটা, এটা যে ঘনমাত্রা, সাম্য অবস্থায় যখন আমি এই বিক্রিয়া চলে যাব তখন এই সাম্য অবস্থায় নেগেটিভ অংশের ঘনমাত্রা আর আমার যে এখানে লবণটা তৈরি হয়েছে এই লবণের ঘনমাত্রা আসলে সমান। আমি আবারও কথাটা রিপিট করি, সেটা হচ্ছে আমার প্রথম যে একটা দুর্বল অ্যাসিড ছিল সেখান থেকে আমি একটা নেগেটিভ অংশ পাইছি, একটা পজিটিভ অংশ পাইছি, ইটস ওকে। আমি এই দুর্বল অ্যাসিডের সাথে একটা শক্তিশালী যদি ক্ষারের বিক্রিয়া করে তাহলে আমি একটা লবণ পাই। এই যে লবণটা পেলাম, এই লবণ আর এখানে যে আমি নেগেটিভ একটা অংশ পেলাম এই দুর্বল অ্যাসিড থেকে, এই দুইটার ঘনমাত্রা হচ্ছে ইকুয়াল। তাহলে আমি যদি নেগেটিভ অংশের ঘনমাত্রা না লিখে আমি কিন্তু যে লবণ পাইছি সেই মানে দুর্বল অ্যাসিড থেকে দুর্বল অ্যাসিডের যে লবণটা পাইছি সেটা যদি দেখিয়ে দিই, আসলে দুটো একই জিনিসই বোঝায়। তো সেই ক্ষেত্রে আমার আসলে এখন কি তৈরি হলো, যে হাইড্রোজেনের ঘনমাত্রা ইকুয়াল কে, ইটস ওকে। এটা আসলে প্রকৃতপক্ষে কী বোঝায়, অ্যাসিড। আমি লিখে ফেললাম অ্যাসিডের ঘনমাত্রা। এটা কি বোঝায়, যে ওই অ্যাসিডের লবণ, অর্থাৎ লবণের ঘনমাত্রা। তাহলে আলটিমেটলি আমি কি হাইড্রোজেন কী পাচ্ছি, হাইড্রোজেনের ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে আমার কে এ, অ্যাসিডের ঘনমাত্রা বাই লবণের ঘনমাত্রা। এখন আমি যদি নেগেটিভ লগ ধারা যদি উভয় পাশে যদি আমি লগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে পাচ্ছি নেগেটিভ লগ। কেন শুধু লগ নয়, কেন নেগেটিভ করলাম, বা একসাথে আগে নেগেটিভ পরে আগে হচ্ছে যে লগ পরে নেগেটিভ করছে, এটা বলতে পারে, সমস্যা নাই।
বাট নেগেটিভ কেন আনছি, কারণ যাতে আমার এটাকে কি বলে যে পিএসের সূত্রই হচ্ছে যে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাসের আয়নের ঘনমাত্রা। তো সেই জন্য নেগেটিভ নিয়ে আসছি। তো আমি যদি এখানে লগ করি তাহলে এটা এদের সাথে এটা কী আকারে আছে, গুণ আকারে। তাহলে সেই ক্ষেত্রে আমি এটা বসাই দিলাম। সেই ক্ষেত্রে যেহেতু মাইনাস অবশ্য অংশ চলে আসে সেই জন্য নেগেটিভ, বাট এটা পজিটিভই হওয়ার কথা। এখানে প্রকৃতপক্ষে পজিটিভ হবে, কিন্তু প্রকৃতপক্ষে আমি ডান এবং বাম পাশে একসাথে নেগেটিভ করে দিয়েছি। তো সেই নেগেটিভ এবং পজিটিভই এখানে আসলে প্রকৃতপক্ষে নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, যদি প্রথমে তুমি কল্পনা করো যে আমি লগ অ্যাড করছি, তাহলে সেখানে দেখো কোনো জায়গায় তোমার মাইনাস আসে না। আমি যদি বাম পাশ এবং ডান পাশ যদি উভয়পক্ষে যদি -1 দ্বারা গুণ করি, তখন সব জায়গায় মাইনাস আবার চলে আসে। যাও, লগারিদমের আশা করি এই ভিত্তিপ্রস্তরগুলো এখন শেখানো দরকার নেই, কারণ এগুলো অনেক দেখেছো। নাও আমাদের এখন যে অংশটা তৈরি হয়েছে, এই যে লগ কে এ, এটা কিন্তু ধ্রুব একটা অংশ। সেই ক্ষেত্রে এই পুরো মাইনাস লগ অফ কে একে আমি পি কে এ দ্বারা প্রকাশ করতে পারি, যেটাকে বলা হচ্ছে আমাদের সাম্যাবস্থায় অম্লীয় প্রাপাত দ্রবণের হচ্ছে, বা এটাকে হেন্ডারসন হ্যাসেলবার্গের এসিডীয় ধ্রুবকও বলা হয়। তার মানে পিএস ইকুয়াল আমি পাচ্ছি যে পি কে এ মাইনাস লগ অফ অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইডেড বাই লবণের ঘনমাত্রা। এটাই তো। তো এখানে আমাদের নতুন কী এগুলো একটু খেয়াল করতে হবে। আমরা যখন পিএসইগুলো আগে শিখেছি সেখানে আমাদের কী ছিল, এখন এখানে কী আসছে। আমরা যখন আগে পিএসের সূত্র লিখছি তখন পিএসইগুলো ছিল মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বাট এখানে আমার কী আসতেছে, কী নতুন, এগুলো আমাদের একটু দত্তবের ভিতরে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা টোটালি আমাদের হচ্ছে যে পিএসের সূত্র পেলাম এটা, অর্থাৎ পি কে এ প্লাস হচ্ছে যে লগ অফ সল্ট। এখানে আমার নেগেটিভ ছিল না, আমি যদি পজিটিভ দিয়ে দিই তাহলে লগের পরে যেটা নিচে ছিল সেটা উপরে চলে যাবো, যেটা উপরে ছিল সেটা কই যাবে, নিচে যাবে। এটাই আসলে আলটিমেটলি হয়েছে, এই জন্য এখানে পজিটিভ সাইন আসলে হয়। তাহলে সেক্ষেত্রে পিএসসিগুলো আমাদের হয়েছে কি, যে পি কে এ প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। আর সেই ক্ষেত্রে পি কে এর মানটা কি, পি কে এর মানটা হচ্ছে যে মাইনাস লগ অফ কে এ, অর্থাৎ অ্যাসিডের সাম্যদ্রব্যকের মান। তাহলে অ্যাসিডের সাম্যদ্রব্যকের মান তুমি যদি জানো, তুমি কিন্তু পি কে এর মানটা বের করে ফেলতে পারবা। তাহলে পি কে ইকুয়াল, আমি যদি কে এর মানটা জানি, এটাকে মাইনাস লগ করে দিলে আমি আসলে পি কে এর মানটা আসলে পেয়ে যাব। আর সল্টের ঘনমাত্রা অ্যাসিডের ঘনমাত্রা তো আমাদেরকে দিতে হবে, বা আমাদের বিক্রিয়া থেকে আমাদেরকে বের করতে হবে। যখন আমরা ম্যাথ করব তখন আরও দেখব। না আসো, আমরা তখন অ্যাসিডীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের পিএস কীভাবে বের করতে হবে সেটা দেখলাম। মনে রাখবো এগুলো, এই পিএসের সূত্র কিন্তু বাফার দ্রবণের ক্ষেত্রে। এবার আমরা একটু ক্ষারীয় বাফার দ্রবণ দেখি। তো এটা আমি দুর্বল ক্ষার নিলাম, তার সাথে তাকে যখন আমি ভাঙাবো তখন একটা পজিটিভ একটা নেগেটিভ সাইড পাচ্ছি। আর এই দুর্বল ক্ষারের সাথে যখন একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া করাবো তখন একটা লবণ তৈরি হচ্ছে। এই লবণটা আর নিচে যে দুর্বল ক্ষার, এই দুটোর সমন্বয়ে যে দ্রবণটা তৈরি হয় সেটা আসলে ক্ষারীয় বাফার দ্রবণ। এখন আমি যদি এই সূত্র বলে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ক্ষারের বিয়োজন দ্রব্য কেবি হবে অবশ্যই। কেবি ইকুয়াল আমাদের রাইট সাইডের ঘনমাত্রাগুলোর গুণফল ডিভাইড বাই লেফট সাইডের ঘনমাত্রা। আমি যদি এখান থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি বের করতে চাই, তাহলে আসলে একটু আগে যেটা দেখাচ্ছি সেভাবে এরকম অংশ তৈরি হয়। আর এই ক্ষেত্রে আমার একই রকম কথা, সাম্য অবস্থার ক্ষেত্রে আমার এই যে পজিটিভ অংশ, অর্থাৎ অ্যামোনিয়াম যে পজিটিভ এর ঘনমাত্রা, আর এর সমন্বয়ে যে লবণটা তৈরি হয়েছে অর্থাৎ এইটার ঘনমাত্রা, আর এর সমন্বয়ে আমার যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করার ফলে যে লবণটা তৈরি হয়েছে এর ঘনমাত্রাটা হচ্ছে কি, সমান। সেজন্য আমি এখানে অ্যামোনিয়াম প্লাস দেওয়ার পরিবর্তে অ্যামোনিয়াম ক্লোরাইডটাই বসিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এখন এটাকে আমি কীভাবে লিখতে পারি, যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল কেবি ইন্টু বেসের ঘনমাত্রা, মানে ক্ষারের ঘনমাত্রা, এটা কিন্তু একটা ক্ষার, মানে ক্ষারের ঘনমাত্রা ডিভাইড বাই সল্ট, এটা একটা সল্ট, এই জন্য সল্টের ঘনমাত্রা। একইভাবে আমি উভয় পাশে লক করে দিলাম এবং -1 দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, গুণ করার পরে এরকম পেলাম। মানে আলটিমেটলি আমি পেলাম মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, মানে কি পিওএইচ, এখানে কিন্তু পিওএইচ বের করছি। তো এই ক্ষেত্রে আমি মাইনাস লগ কেবি এটাকে পি কেবি দ্বারা প্রকাশ করলাম। আর এই ক্ষেত্রে আমি যদি এটাকে লিখি তাহলে সেটা হচ্ছে লগ বেসের ঘনমাত্রা বাই সল্টের ঘনমাত্রা। এখন এটা হচ্ছে পিএইচ, একই রকম যে ওখানে যেরকম করছি যে আমি এখানে নেগেটিভ পরিবর্তে পজিটিভ দিতে চাই, সেই ক্ষেত্রে লগের পরিবর্তে যে সল্ট ছিল সল্টের ঘনমাত্রা হবে উপরে, বেসের ঘনমাত্রা হবে নিচে, সেটাই হয়েছে। আর এই ক্ষেত্রে আমার যে এই যে পি কে ভি এর মানটা কি, মাইনাস লগ অফ কেবি। আমি যদি কেবি এর মানটা জানি, অর্থাৎ যদি ক্ষারের সামুদ্রবকের মান আমি যদি জানি, সেই ক্ষেত্রে পি কে ভি এর মানটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে এটাই এক্সট্রা জিনিস। এরপরে আসো, তাহলে পিএসের সূত্র তো এটা লিখলামই। এই ক্ষেত্রে এই যে কে ডব্লিউ লিখলাম, কে ডব্লিউটা আসলে কি, কে ডব্লিউটা হচ্ছে আসলে আমাদের আয়নিক ফানির হচ্ছে এটাকে কী বলে, আয়নিক গুণফলের সাম্যদ্রব্যক, ফানির
আয়নিক গুণফলের সাম্যদ্রব্যক, এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। তো আমার পিওএস এর সূত্র হচ্ছে 14 বিয়োগ পিএস, বা পিএস এর সূত্র হচ্ছে 14 বিয়োগ পিওএস, একই কথা। তাহলে কে ডাব্লিউ মানে পিওএস ইকুয়াল আমি লিখতে পারি কে ডাব্লিউ মাইনাস পিএস, লিখতে পারি না? আর এই পাশে অংশকে রাখলাম। বা এখান থেকে আমি যদি লিখতে চাই যে পিএস এর মান আমি বের করতে চাই, তাহলে অ্যারেঞ্জমেন্ট করে আমি সাজিয়ে লিখতে পারি যে পিএস ইকুয়াল এরকম। মানে এক্ষেত্রে আমি কি নতুন অ্যাড করলাম, যে পানির ঘনমাত্রা মানে পিওএস থেকে আমি যদি পিএস নির্ণয় করতে চাই, এটা এত কাহিনী করা লাগবে না, সরাসরি তুমি বলতেই পারো যে পিএস ইকুয়াল আমি লিখবো কি 14 মাইনাস পিওএস। সমস্যা কি, আমি এই সূত্রের মাধ্যমে পিওএস বের করলাম, তারপর 14 থেকে এই পিওএসটাকে আমি বাদ দিলে তো পিএস পাচ্ছি। এটাকে এত কিছু করার তো দরকার আসলে নাই। তাও আমি এটা একটু দেখিয়েছি যাতে কনফিউশন বা কনফিউজ যদি হয় সেটা যাতে দূর হয়, ঠিক আছে? এবং এটা সবচেয়ে বেস্ট ডেফিনিশন অফ দ্য ফর্মুলা অফ পিএস এবং পিওএস অফ বাফার দ্রবণ। ইটস অম্লীয় অ্যান্ড ক্ষারীয়, মানে দুটার ক্ষেত্রে তোমার বেস্ট ডেফিনেশন বলা চলে এগুলোকে। আশা করি সূত্রগুলো কীভাবে সেটা বুঝতে পারছো। আমরা এখন একটা ম্যাথ দেখব। এখানে আমাদেরকে বলা হলো যে 4pH এর বাফার দ্রবণ তৈরি করতে, তার মানে তোমাকে পিএইচটা কি দিয়ে দিয়েছে, বলছে এইরকম বাফার দ্রবণ তুমি তৈরি করতে চাচ্ছ, সেখানে 50 কিউবিক সেন্টিমিটার 0.05 মোলার ফর্মিক অ্যাসিডের দ্রবণে কত সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার 0.10 মোলার সোডিয়াম ফর্মেট দ্রবণ যোগ করতে হবে গণনা করো। সেক্ষেত্রে তোমাকে ফর্মিক অ্যাসিডের যে এটাকে কী বলা হয়, ফর্মিক অ্যাসিডের যে তোমার এই হ্যাসেলবার্গের যে ধ্রুবকটা পিকে এর মানটা সেটা তোমাকে দিয়ে দিয়েছে 3.8। এখন আমাকে যে ডাটা ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডাটাগুলো দিয়েছে এগুলোকে এন্ট্রি করবা, সবচেয়ে প্রধান কথা। যেগুলো দিয়েছে সেগুলো আমাকে একটু এন্ট্রি করি। আর আরেকটা কথা হচ্ছে এই ম্যাথ পড়ার পরে এটা যে একটা বাফার দ্রবণ আমাকে বুঝাচ্ছে সেটা একটু বুঝতে হবে। কেন কি এখন প্রশ্নটা কীভাবে বুঝবো? দেখো তোমাকে এখানে বলছে ফর্মিক অ্যাসিড, এটা নিঃসন্দেহে একটা দুর্বল অ্যাসিড। আবার এখানে বলছে সোডিয়াম ফর্মেট। সোডিয়াম ফর্মেট হচ্ছে ফর্মিক অ্যাসিডের সাথে যখন আমি কোনো শক্তিশালী, বিশেষ করে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, অর্থাৎ শক্তিশালী ক্ষার যদি যোগ করা হয়, তাহলে যে লবণটা তৈরি হয় তার নাম হচ্ছে সোডিয়াম ফর্মেট। তাহলে আমার ফর্মিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম ফর্মেটটা হচ্ছে সোডিয়াম অ্যাসিড, ফর্মিক অ্যাসিডেরই একটা আমার ক্ষারীয় লবণ, ঠিক আছে? তাহলে আমার এই অ্যাসিড দুর্বল অ্যাসিড এবং তার সমন্বয়ে একটা লবণ, তাহলে নিঃসন্দেহে এটা আমার বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্র তখনই আলটিমেটলি মাথায় আসতে হবে। আমাকে এখানে পিএইচ নির্ণয় করতে বলছে, ব্যাপারটা এমন না, বা কী করতে বলছে এটা ব্যাপার না। আমাকে আগে বুঝতে হবে যে এটা একটা বাফার দ্রবণ, এবং কীভাবে বুঝবো প্রশ্ন পড়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এছাড়াও তোমার এখানে বলে দিয়েছে, তার সত্ত্বেও আমি বললাম, আমি প্রথমেই বলতে পারতাম যে এখানে বলে দিয়েছে, বাট না, চিনতে হবে, অনেক সময় তোমাকে এই কথাগুলো বলবে না, তোমাকে প্রশ্নের এই ডাটাগুলো পড়েও অনেক সময় বুঝতে হবে যে হ্যাঁ এটা বাফার দ্রবণ। নাও আসো আমাদের যে ডাটাগুলো দিল, আমাকে বলা হলো পিএস অর্থাৎ বাফার দ্রবণে পিএস দিয়েছে 4, ফর্মিক অ্যাসিডে তোমাকে হচ্ছে যে এটার হ্যাসেলবার্গের যে ধ্রুবক সেটা দিয়ে দিয়েছে পিকে এর মান হচ্ছে 3.8, এবং ফর্মিক অ্যাসিডে দেখো তোমাকে ঘনমাত্রা দিয়ে দিয়েছে। ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.05 মানে মোলার। এখন আমরা পিএস এর সূত্র কি জানি, যে পিকে এ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, আর মাইনাস দিলে কী হবে, উপরে অ্যাসিডের ঘনমাত্রা নিচে লবণের ঘনমাত্রা। ইচ্ছা, এটা তোমার উপর নির্ভর করবে তুমি কেমন সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছ। মাইনাস হলে অ্যাসিড উপরে লবণ নিচে, প্লাস হলে লবণ উপরে অ্যাসিড নিচে, মনে রাখতে হবে। এখন আমাকে পিএস এর মান দিল, পিকে এর মান দিল, অ্যাসিডের ঘনমাত্রা আমি জানি, তাহলে আমাকে কি সল্টের ঘনমাত্রা এখান থেকে বের করা কোনো অসাধ্য ব্যাপার? অবশ্যই না। আমি 4 থেকে 3.8 বিয়োগ দিল, বের হলো, এটা পুরোটাকে অংশ রেখে দিলাম বলা চলে। তারপর আমি যদি এখান থেকে লগকে যদি ওই পাশে নিই, কী হবে, লগ ইনভার্স হবে। লগকে যদি ওই পাশে নিই, লগ কী হবে, ইনভার্স হবে। লগ ইনভার্স ক্যালকুলেটার কীভাবে উঠাবো, তোমার হচ্ছে যে এটাকে কি বলা হয়, এই পাশের কোণার বাটনটা ক্লিক করো, তারপর লগ ক্লিক করলে তোমার হচ্ছে যে লগ ইনভার্স চলে আসবে, যেভাবে ট্যান ইনভার্স সাইন ইনভার্স ওঠাও সেইভাবেই। তো সেক্ষেত্রে আমার সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন আমি যদি সল্টের ঘনমাত্রা আনতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা ওই পাশে গিয়ে কী হবে, গুণ হবে, শেষ। তাহলে আমার আলটিমেটলি সল্টের ঘনমাত্রাটা কিন্তু বের হয়ে গেছে। ওকে, এখন সল্টের ঘনমাত্রা বের হলো, বাট এখানে ছোট একটা কথা আছে যে ফর্মিক অ্যাসিডের দ্রবণে কত কিউবিক সেন্টিমিটার 0.10 সোডিয়াম ফর্মেট দ্রবণ যোগ করতে হবে তা গণনা করো। মানে যখন তুমি ঘনমাত্রাটাকে 0.0, আমার তো এখন একটা ঘনমাত্রা বের হচ্ছে, ইটস ওকে, কিন্তু আমি যদি আমার এই ঘনমাত্রা এটা, কিন্তু আমি যদি ঘনমাত্রাটাকে এটা করতে চাই, মানে 0.1 করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে যে কত ফর্মেট
সোডিয়াম ফর্মের দ্রবণ যোগ করতে হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হচ্ছে S1B1 = S2B2। S1 বের করেছি, B1 দিয়ে দিয়েছে 50, লিখে ফেললাম। ওকে, B1 আগে লিখছি, S1 পরে লিখছি, মানে এটা। আর এখানের S2টা আমাকে দিয়ে দিয়েছে 0.1, তাহলে আমাকে কি বের করতে হবে? B2 বের করতে হবে, বাস। তাহলে দেখো এই ম্যাথের হচ্ছে দুইটা পার্ট টোটালি। একটা হচ্ছে আমরা প্রথমে পিএস এই সূত্রে, মানে বাফার দ্রবণের পিএস এর যে সূত্র, সেটার সাহায্যে আমরা সল্টের ঘনমাত্রাটা বের করেছি। তো ওই সল্টের হচ্ছে ভলিউমও দেওয়া ছিল। আবার বলছে যদি আমি যে ঘনমাত্রা বের করছি, যদি ঘনমাত্রা এত করতে চাই, তাহলে কত আমাকে ওই সল্টটা বা লবণটা যোগ করতে হবে বা অ্যাড করতে হবে, সেটা আমাকে গণনা করতে বলছে। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এরপরে এখানে কিছু ছোটোখাটো আলোচনা রয়েছে, যেমন পিএসের গুরুত্ব। পিএসের গুরুত্ব অবশ্যই বলার অপেক্ষা রাখে না। যে স্বাভাবিক অবস্থায় রক্তের পিএস হচ্ছে যে 7.4, এটা আমি একদিন দিয়েছি। প্রকৃতপক্ষে ব্যাপ্তিটা হচ্ছে 7.35 থেকে 7.45, এটা ক্ষারীয় প্রকৃতির। রক্ত অবশ্যই ক্ষারীয় প্রকৃতির। পিএসের মান যদি 7 অপেক্ষা বেশি হয়, তাহলে সেটা অ্যাসিডোসিস, মানে আমরা কোমা বলে জানি যেটাকে, ঠিক আছে? যদি তোমার এটা হয়ে যায়, যখন তোমার এই 7 অপেক্ষা যখন এটা করবে, ফল করবে, একটা হচ্ছে রক্তের, অবশ্যই রক্তের 7 অপেক্ষা যদি বেশি হয়, 7 না 8 হবে এটা। 7 অপেক্ষা যে তোমার রক্তের পিএস হচ্ছে মূলত এ রেঞ্জের ভিতরে, যদি 7 অপেক্ষা যদি কম হয়ে যায়, তাহলে আমাদের যে রোগটা তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাসিডোসিস, তাকে আমরা কোমা বলি। আর রক্তের পিএস যদি তোমার হচ্ছে যে 7 অর্থাৎ এ রেঞ্জের যদি বেশি হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় আলকালোসিস। রক্তের পিএস তোমার 6.8 থেকে 7.8 ভিতরে পরিবর্তিত হয়। রক্তের পিএস নিয়ন্ত্রণে শরীরের ও বাফার সিস্টেম কাজ করে। কি বাফার সিস্টেম কাজ করে আমাদের শরীরের ভিতরে? একটা হচ্ছে কার্বনের বাফার সিস্টেম, এটা হচ্ছে সর্বপ্রধান, মানে সবচেয়ে বেশি। ফসফেট বাফার সিস্টেম এবং হচ্ছে প্রোটিন বাফার সিস্টেম। আমরা একটু কার্বনের বাফার সিস্টেমটা একটু দেখি। কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে আমার কিন্তু কার্বনেট তৈরি হচ্ছে, এটা শ্বসনকের একটা ফল। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে ভাঙতে যাই, সেক্ষেত্রে আমি হাইড্রোজেন প্লাস পাচ্ছি এবং কার্বনের আয়নের একটা নেগেটিভ আয়ন পাচ্ছি। তাহলে আমি যদি, যেহেতু এটা অ্যাসিড, এটাকে আমি যদি এটা যদি আমি বের করতে চাই, এটাকে কি বলে, সাম্যদ্রব্যক বের করতে চাই, তাহলে নেগেটিভ ডান পাশের অংশগুলোর ঘনমাত্রার গুণফল উপরে আর বাম পাশটা নিচে। এখন এখান থেকে যদি তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে চাও, তাহলে আলটিমেটলি এটা এরকম হবে। একইভাবে এটা যদি উভয় পাশে যদি নেগেটিভ লগ দ্বারা কাজ করে, একটু আগে যেটা করেছি, আমার হচ্ছে হ্যাসেলবার্গের যে সমীকরণ, অর্থাৎ হ্যাসেলবার্গের যে সমীকরণ, সেটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেক্ষেত্রে এখানে পিএস ইকুয়াল এটা পাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ আমার এটা হচ্ছে লবণের অংশের ঘনমাত্রা, নেগেটিভ অংশ দ্বারা আসলে লবণই বোঝায়, যে লবণের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে যে অ্যাসিডের ঘনমাত্রা। তো আমাদের শরীরে আসলে এই যে একটু যে সমীকরণটা দেখলাম, আমাদের শরীরে এই যে লবণ, যে কার্বনের অ্যাসিডের যে লবণ, তার ঘনমাত্রাটা হচ্ছে 24 মোল পার লিটার। আর এটাকে কি বলা হয়, যে পিকেএস এর মান আর কি। আমার কার্বন ডাইঅক্সাইডের মানটা হচ্ছে তোমার 40 মিলিমিটার পার মার্কারি। কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতা গুণফল 0.03 এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডেরই আমার ঘনমাত্রা হচ্ছে 40 ইন্টু 0.03। কেন এটা? কারণ হচ্ছে আমার এই যে কার্বন ডাইঅক্সাইড দিল, কার্বন ডাইঅক্সাইডের যে এটা হচ্ছে প্রেশারের সাথে যখন আমি এটাকে কি বলা হচ্ছে যে কেফিটাকে গুণ দিয়ে দিব, মানে দ্রাব্যতা গুণফল আমি যখন গুণ দিয়ে দিব, তখন আমি অ্যাসিডটার কী পাবো? ঘনমাত্রা পাবো। এটা একটু মনোতুন, এটা শিখে রাখতে পারো বা সাইড নোট হিসেবে লিখে রাখতে পারো। আমি লিখে রেখেছি এখানে। এটা নতুন একটা প্রবলেম, অবশ্য নতুন প্রবলেমে নতুন কাজগুলো নোট আকারে লিখবা, কালার পেন ইউজ করতে পারো। এক্ষেত্রে আমার যে অ্যাসিড আছে তার হচ্ছে যে কে এর মানটা আমাকে দিয়ে দিবে বা এটা থাকবে। এটা হচ্ছে যদিও তটস্থ মান, মানে এটা মুখস্থ মান, এটা 7.8 ইন্টু 10⁻⁻7 মোল পার লিটার। তাহলে সেক্ষেত্রে আমি যদি পিএসটা নির্ণয় করতে চাই, তাহলে পিএস নির্ণয়ের সূত্র হচ্ছে লগ অফ, এখানে দেখো আমি সরাসরি পিকেটা বের করে নেই। এখানে চাইলে তুমি আগেই বের করতে পারো যে পিকেএ ইকুয়াল মাইনাস লগ অফ কেএ, এটা তুমি বের করতে পারো, ঠিক আছে? তো আমি সেটা এখানে না করে, মানে এটা যদি সরাসরি বের করে ফেলতে পারতা, তাহলে এখানে লিখে ফেলতে পারতা। তো আমি এটা এখানে সরাসরি লিখছি। পিএস এর সূত্র প্রকৃতপক্ষে কি, বাফার দ্রবণের ক্ষেত্রে যে পিএস ইকুয়াল হচ্ছে পিকেএ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে মাইনাস পিকে এর মান হচ্ছে মাইনাস লগ কে,
তাহলে মাইনাস লগ কে এর মান হচ্ছে যে ডিতে দিয়ে দিয়েছি, বের হয়ে যাবে। আর লগ আমার হচ্ছে যে সল্টের ঘনমাত্রা, আমার সল্টের ঘনমাত্রা দিয়ে দিয়েছে এবং অ্যাসিডের ঘনমাত্রা আমরা বের করেছি এই সূত্রের সাহায্যে। জাস্ট বসিয়ে দাও, তোমার হচ্ছে পিএইচটা বের হয়ে যাবে। খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ। এরপরে হচ্ছে যে অ্যাসিডযুক্ত খাবার খেলে সৃষ্ট হাইড্রোজেন আয়ন তোমার অবশ্যই তৈরি হবে, যা বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড বা ফুসফুসের মাধ্যমে বাইরে আসে এবং পানি হয়। চুন বা ক্ষারযুক্ত খাবার খেলে আমাদের কি হচ্ছে, তাহলে আমি যখন অ্যাসিড খাচ্ছি তখন কি হচ্ছে, যখন আমি ক্ষার খাচ্ছি তখন কি হচ্ছে দেখতে পাচ্তেছো। এভাবে বাফার ক্রিয়া রক্তের পিএইচ হচ্ছে যে সর্বদা অপরিবর্তিত থাকে। এখন তুমি চুন খাচ্ছ কথাটা এরকম না, তুমি আসলে এমন খাবার খাচ্ছ যেখান থেকে তুমি আসলে হাইড্রোক্সিল আয়ন পাচ্ছ। তুমি অ্যাসিড খাচ্ছ এমন না, তুমি এমন খাবার খাচ্ছ যেখান থেকে হাইড্রোজেন প্লাস পাচ্ছ। তোমার তো সমস্যা হচ্ছে যে এটা, তোমার এই যে কার্বনের যে দ্রবণটা ছিল এখান থেকে তুমি কি কি পাচ্ছ, যে হাইড্রোজেন কার্বনেট পাচ্ছ প্লাস হচ্ছে যে তুমি হাইড্রোজেন প্লাস পাচ্ছ, এটাই তো। সেখান থেকে তুমি যদি এটাকে নিউট্রাল করতে চাও তাহলে কার সাহায্যে নিউট্রাল করবা, তোমার হয় হাইড্রোজেনটাই লাগবে না হাইড্রোক্সিল লাগবে। দুইটা আমি দেখিয়ে দিয়েছি। যদি হাইড্রোজেন আমি যদি কোনো খাবার খাই তাহলে তার সাথে বিক্রিয়া করে কী হচ্ছে, আর আমার যদি হাইড্রোক্সিল থাকে তার সাথে খাবার খেয়ে কী হচ্ছে, মানে তার সাথে মিশে কী হচ্ছে। এইভাবে আমার বাফার সিস্টেমটা, রক্তের বাফার সিস্টেমটা অপরিবর্তিত থাকে, মানে 7.4 বা তার আশেপাশে থাকতেছে। এর থেকে কম বেশি হলে যে দুটো রোগ হয় সেটা আমি বলে দিয়েছি। এরপরে ফসফেট বাফার সিস্টেম, আমি এটা আসলে সাবমিট করব, দেখলেই পড়তে পারবা, কারণ এটা আসলে জটিল কিছু নয়। তাও যদি না বোঝো আমাকে একটু বলবা, এখানে আমি এটাকে তুলে পাঠিয়ে দেব, পড়লে বুঝবা। তো আজকে এই পর্যন্তই।